ক্লাস হ্যাঁ 8 বাকি আছে, তোমাদের আজকে শেষ হয়ে যাবে 1 ঘন্টা ক্লাস করলে। এখন কথা হচ্ছে আরেকটা সেকশন ওদের একটাও শেষ হয় নাই, মানে ওরা আজকে মানে প্রথম ক্লাস করতেছে ফাইনালি। যারা ডি তে আছো তারা একটু রেসপন্স করবা, যারা ডি তে আছো তারা রেসপন্স করবা। তোমাদেরকে কি এই জিনিসগুলো পড়ানো হয়েছে? স্যারগুলো একটু দেখো, এই বিষয়গুলো পড়ানো হয় তোমাদেরকে? সেগুলো হয়েছে স্যার, সেগুলো একদম ফার্স্ট না? একদম ফার্স্ট এই স্টার্টগুলো পড়ানো হয়েছে? টাইলস এগুলো হয়েছে মনে হয় স্যার। স্যার এটা তো দেখো তো, ক্লাসে হয়েছে আমাদের, মানে এটা অফলাইনে হয়েছে। জি স্যার এটা হয়েছে স্যার। এটা আমাদের অফলাইনে হয়েছে স্যার। এগুলো সবগুলো অফলাইন হয়েছে? জি স্যার। বাকি আছে কিছু এখান থেকে? না স্যার। ওকে, এখান থেকে তোমরা মার্কেট কাকে বলে, মার্কেট ফিজিক্যাল হইতে পারে, নন ফিজিক্যাল হইতে পারে, তারপরে তোমার হচ্ছে মার্কেটের ইম্পর্টেন্স কি, বিভিন্ন মার্কেটের স্ট্রাকচার, আমরা এগুলো বিস্তারিত ক্লাসে এক্সাম্পল দিয়ে দিয়ে পড়ছিলাম না, মনে আছে? কোনটাকে আমরা পারফেক্ট বলবো, কোনটাকে ইমপারফেক্ট বলবো, কোনটা আমরা মনোপলিস্টিক বলবো। স্যার এই সেগমেন্ট শেষ হয়েছে স্যার, আমরা আরেকটা জিনিস নিয়ে পড়তেছিলাম মনে হয়। হ্যাঁ শেষ হয়েছে তোমাদের, তোমরা এই তোমাকে তোমাকে এখন আমি যে বিষয়গুলো পড়তে বললাম, যে মার্কেট বিষয়টা কি, মার্কেট বিষয় ফিজিক্যাল হতে পারে, নন ফিজিক্যাল হতে পারে মার্কেট, তারপরে তোমার হচ্ছে যে মার্কেটের বিভিন্ন মার্কেটের টাইপস, তারপরে বিভিন্ন মার্কেটের ফর্ম, ঠিক আছে? এই 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 স্লাইড সবগুলা খুবই ইম্পর্টেন্ট, এই তিনটা টপিক খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমাদের। তোমাদেরকে রিভিউ করা লাগবে এগুলো তিনটার মধ্যে কোনোটা একটা, দেখো তো। না স্যার। না স্যার। দেখো তোমরা ভালো করে। এখানে তোমাদেরকে পরীক্ষা হয়তো যে কোনো দুটো দুটো স্ট্রাকচারে কম্পেয়ার করতে বলা হতে পারে, যে এটার সাথে এটা ডিফারেন্স কি, বা এটার সাথে এটা মূল মূল পার্থক্যটা কি, এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। বুঝে গেছে? জি স্যার। আর আমরা বলছিলাম যে কি মার্কেটটা হচ্ছে যে ইদার এটা ফিজিক্যাল হতে পারে, এটা নন ফিজিক্যাল হতে পারে। এটার মানে দ্বারা কি বোঝায়? মানে দ্বারা হচ্ছে যে ধরো তোমরা মার্কেট মানে হচ্ছে এটা পারপাস কি, মার্কেট মানে হচ্ছে যে কোনো একটা প্লেস যেখানে গিয়ে আমরা, আমার কাছে এমন একটা গুডস আছে যেটা আমার প্রয়োজন নেই, তোমার কাছে এমন একটা গুডস যেটা তোমার প্রয়োজন নেই, এটাকে আমরা এক্সচেঞ্জ করি। মিডিয়াম হিসেবে কি দিই আমরা, তার বিপরীতে আমরা কি দিই, তার বিপরীতে আমরা টাকা দিই, তাই তো, এক অন্যকে। তো এই এই ধরনের অ্যাক্টিভিটি যেখানে হয় ওটাকে আমরা বলি মার্কেট। এখন এটা একটা ফিজিক্যাল জায়গাতেও হতে পারে, লোকেশনও হতে পারে, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মও হতে পারে। আমাদের এই ধরো এরকম একটা ফিজিক্যাল জায়গা আছে, ওখানে যে অ্যাক্টিভিটি গুলো হয় দ্বারা যে কি সে অ্যাক্টিভিটি গুলো হওয়া পসিবল? না স্যার। কিভাবে পসিবল না? স্যার মানে এখানে স্যার মানে এই ম্যাটাফরিক্যালি পসিবল, বাট মানে দারাজে তো আমরা একদম যায় যায় ধরে ধরে দেখতে পারতেছি না, এগুলা ডিফারেন্স আছে। না তোমার হচ্ছে আলটিমেট পারপাস কি, আলটিমেট পারপাস হচ্ছে তোমার একটা প্রোডাক্ট প্রয়োজন, তুমি সেটা কিনবা, আর একটা সেলার একজনের কাছে প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট আছে সেটা বিক্রি করবে। এখন পারপাসটা কি, তোমার হচ্ছে কিনতে হবে, আর অন্য অন্য যে অন্যদিকে যেটা তার বিক্রি করতে হতে হবে, তাই তো? এই কাজটাকে সংগঠিত হওয়ার জন্য ফিজিক্যাল শপের কি প্রয়োজন আছে? না স্যার। সব প্রয়োজন নেই। তার মানে মার্কেটের উদ্দেশ্য কি, মার্কেট হচ্ছে যে একজনকে সাপ্লাই দেওয়া, একজন থেকে সাপ্লাই নেওয়া,
এই কাজটা তোমার ফিজিক্যাল হতে পারে, নন ফিজিক্যাল হতে পারে, ফিজিক্যালি যেও হতে পারে আবার না গিয়েও হতে পারে, তাই না? তার মানে আমরা বলতে পারি মার্কেট, যেটা একটা ফিজিক্যাল লোকেশনকে আমরা মার্কেট বলতে পারি, অনলাইন প্ল্যাটফর্মকে আমরা মার্কেট বলতে পারি, রাইট? জি স্যার। এরপরে আমাদের বাটার সিস্টেম ছিল, বাটার সিস্টেম নিয়ে আমরা আলোচনা করছি। বাটার সিস্টেম কি, কেন, এটা অসুবিধা কি, এটা অসুবিধা কি ছিল, এবং তারপরে কয়েনের যে উদ্ভাবন, এটার হিস্ট্রি আমরা আলোচনা করছি, কিভাবে কয়েন, আজকের যে আমরা ছোটখাটো কয়েন দেখি এটাতে কিভাবে আসলো। এরপরে মার্কেটের টাইপস, যে মার্কেট ফিজিক্যাল হতে নন ফিজিক্যাল হতে পারে, বিজনেস মার্কেট হতে পারে, নন ফিজিক্যাল মার্কেট, আনঅথরাইজ মার্কেট, ইলিগাল মার্কেট, সবগুলো মার্কেট, অনেক ধরনের মার্কেট আছে। আচ্ছা, এরপরে বলছি যে মার্কেটে নাম্বার অফ সেলার এবং নাম্বার অফ বায়ার্স। কি বলছি? নাম্বার অফ সেলার এবং নাম্বার অফ বায়ার্স এর উপরে মার্কেটকে আবার বিভিন্ন স্ট্রাকচারে ভাগ করা যায়। যেখানে অনেকগুলো সেলার্স, অনেকগুলো বায়ার থাকবে, ওটাকে বলে বলে পারফেক্ট কম্পিটিশন। যেখানে নাম্বার অফ বায়ার সেলার্স উঠানামা করবে, কম থাকবে, সেটাকে আমরা বলবো যে ইনপারফেক্ট কম্পিটিশন। দেখো, পারফেক্ট কম্পিটিশনে কি হয়, যে কেউ এসে যে কোনো মুহূর্তে যে কোনো একটা প্রোডাক্ট সেল করতে পারে। আর হচ্ছে ইমপারফেক্ট কম্পিটিশন, যে কেউ এসে যে কোনো প্রোডাক্ট কিনতে পারে। এখানে এখানে তার বার্গেনিং করার সুযোগ আছে, তাই না? তোমরা যদি এখানে যে কোনো একটা মার্কেটে যাও, যেমন মাছের বাজারে যাচ্ছ, তোমার কাছে টাকা আছে, তুমি গিয়ে মাছ কিনে মাছ বিক্রি করতে পারবে, রাইট? ইয়েস স্যার। আবার তোমার কাছে টাকা আছে, তুমি মাছ কিনতে পারবে, কেউ তোমাকে বাধা দিতে পারবে না, পারবে? নো স্যার। এখানে তোমার ইচ্ছা মতো তুমি যদি একটা 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 মাছের দাম তোমার কাছে মনে হয় এটা 100 টাকা, দোকানদার বলো 200 টাকা, তুমি বার্গেনিং করে যে কোনো একটা মধ্যম মধ্যম যে কোনো একটা দামে তুমি জিনিসটা কিনতে হবে, তোমাকে কি বাধা দিতে পারবে? এখন দোকানদার যদি আমাকে বলো যে না আমার মাছের দাম 200 টাকা, 200 টাকা ফিক্স, তুমি না কিনে চলে আসতে পারবা। আবার তুমি সেলারকে বাধ্য করতে পারবে না যে না এই মাছের দাম 200 টাকা না, আপনি আমার থেকে 150 টাকা বিক্রি করুন, এটা তুমি বাধ্য করতে পারবে না। যখন এতগুলো স্বাধীনতা থাকবে, যে মার্কেটে এতগুলো স্বাধীনতা থাকবে, ওটাকে আমরা বলবো পারফেক্ট কম্পিটিশন। অন্যদিকে তুমি দেখো, তুমি রবির একটা প্যাকেজ আছে, তুমি ওয়ার্ল্ড কাপ দেখবা, রবির একটা প্যাকেজ আছে যে 5 জিবি 200 টাকা। এখন তুমি এখানে বার্গেনিং করতে পারবে না। তুমি যদি বলো যে আমি রবি 5 জিবি দেয় 200 টাকা দিয়ে, আমি নিব না, রবি বলবে যে না না নাও, আমার কিছু যাই আসে না, বলবে না? বলবে স্যার। কেন বলবে? কারণ এখানে ওরা জানে যে ওরা 4-5 জন আছে, ওরাই হচ্ছে পুরো তোমাদের পুরো মার্কেটটা কন্ট্রোল করে। তার মানে এখানে ওদের একটা স্বাধীনতা আছে, কিন্তু তোমার স্বাধীনতা নেই। তোমার স্বাধীনতা এটা আছে, যদি পছন্দ না হয় তাহলে আমি কিনবো না। ইয়েস স্যার। কিন্তু কিন্তু তোমার পরাধীনতা হচ্ছে যে ওরা যেভাবে ঠিক করে দিবে, তোমাকে অতটুকু নিতে, ওই দামে নিতে হবে, ঠিক আছে? তার মানে এখানে ওরা প্রাইসটা ওরা মেক করতে পারে, আর এখানে তোমার ওরা প্রাইসটা মেক করতে পারে না, এখানে একটা বার্গেনিং করার সুযোগ আছে। এই যখন সিচুয়েশন আসবে, তখন আমরা বলবো যে যেখানে আমি যে কোনো এক পাশ, হয়তোবা সেলার অথবা বায়ার, যে কোনো এক পাশ যখন তোমার পূর্ণ স্বাধীনতা থাকবে না, তখন ওটাকে বলবো আমরা ইমপারফেক্ট কম্পিটিশন। আর যেখানে উভয় পক্ষ পূর্ণ স্বাধীনতা নিয়ে বাজারে কেনাবেচা করবে বা মার্কেট অ্যাক্টিভিটি ঘটাবে, সেটাকে আমরা বলবো পারফেক্ট কম্পিটিশন মার্কেট। ওকে? ওকে স্যার। এখন দেখো, ইনপারফেক্ট মার্কেট, পারফেক্টটা তো এখানে কোনো হিসাব নিকাশ নাই, এটা পারফেক্ট মার্কেটের মধ্যে চলবে। এখানে সেম জাতীয় একই জাতীয় প্রোডাক্ট থাকবে। মানে দেখো, সবাই মাছ সেল করতে, সবার কাছে কিন্তু মাছ আছে, তাই না? এবং ইয়েস স্যার। ও যদি কোনো একটা মাছ, ও বললো যে এই মাছটা আমি 150 টাকা দিয়ে বিক্রি করবো, ও কিন্তু ওইটাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। ওর ইচ্ছা মতো ওর মাছ ও যত টাকায় বিক্রি করতে পারবে, ওর জুতা ও যত টাকায় বিক্রি করে ওর ইচ্ছা। কিন্তু এই পাশের দোকানদার আবার বলতে পারবে না যে যে না, আপনি এই জুতাটা 200 টাকা নিচে বিক্রি করতে পারবেন না, 500 টাকা নিচে বিক্রি করতে পারবেন, এটা বাধা দিতে পারবে না। তার মানে সেলার ইন্ডিপেন্ডেন্ট, প্রোডাক্ট সেম। আবার এই সেলার বলতে পারবে না যে আমি এরকম একটা জুতা 500 টাকা সেল করছি, আপনি কেন 800 টাকা চাচ্ছেন, এটা কিন্তু ও বলতে পারবে না।
তার মানে ও প্রোটেক্টেড, ও স্বাধীন। সিমিলারলি তুমি এই বাজারে যাও, কেউ একটা শাড়ি ধরো 700 টাকা দিয়ে বিক্রি করে দিল, বলে যে আমার লাভ কম প্রয়োজন। সেম শাড়ি অন্য একটা সেলার বলবো যে না, আমি এটা 900 টাকার নিচে বিক্রি করবো না। কেউ কাকে বাধা দিতে পারবে? পারবে না স্যার। পারবে না। কারণ এখানে পূর্ণ স্বাধীনতা রয়েছে। এখন দেখো রবি যদি বলে যে এখানে দেখো রবি নিজে ধরো বলে যে আমি 5 GB 100 টাকা দিয়ে কি করবো, সেল করবো। এখন এয়ারটেল কি তাকে বলতে পারবে যে আপনি 5 GB 100 টাকা সেল করিয়েন না? পারবে না স্যার। পারবে না। কিন্তু রবি যখন 5 GB 100 টাকা দিয়ে সেল করবে, 5 GB যখন 100 টাকা সেল করবে, এয়ারটেল বললো যে রবি তো কম দামে সেল করতেছে, কাস্টমার পাওয়ার জন্য আমাকে 5 GB 80 টাকা দিতে হবে, তাই না? জি স্যার। এই জন্য কম্পিটিশন হবে, কিন্তু কেউ কাকে বাধ্য করতে পারবে? পারবে না স্যার। পারবে না। কিন্তু তুমি যে কাস্টমার যে ভোগ করবা, তুমি কি বার্গেনিং করতে পারবা? না স্যার। করতে পারবো না। তাহলে তো এটাই হচ্ছে ইমপারফেক্ট মার্কেট। এখন দেখো ইমপারফেক্ট মার্কেটে বিভিন্ন কি আছে, ফর্ম আছে। অলিগোপলি মার্কেট ইম্পর্টেন্ট, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। যে কয়েকটা কোম্পানি মিলে সেম সার্ভিস দিবে, কয়েকটা বড় বড় কোম্পানি সেম সার্ভিস দিবে। যেমন ধরো রবি, জিপি, টেলিটক, এয়ারটেল, বাঙালি, ওরা কি সেম সার্ভিস দেয় না? ইন্টারনেট, মিনিট, SMS, সেম সার্ভিস দেয় না ওরা? তারা জি স্যার, নোভো same, same। এয়ার, বাংলাদেশ বিমান, এয়ার এক্সট্রা, ইউএস বাহিনী, ওরা বিমান পথে যে যাতায়াত সেটা সার্ভিস দেয়, তাই না? জি স্যার। আচ্ছা, এখন ওরা যে দাম নির্ধারণ করে দেয়, ওই দামে তোমাকে নিতে হয়। জি স্যার। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। না স্যার। যখন কয়েকটা বড় কোম্পানি পুরো মার্কেটটা দখল করে রাখবে, ওই ধরনের মার্কেটকে আমরা বলি অলিগোপলি মার্কেট। কিছু কিছু বড় বড় কোম্পানি সেম সার্ভিসটা দিবে, এই ধরনের যখন সিচুয়েশন হবে তখন আমরা বলবো অলিগোপলি মার্কেট। সেম কনসেপ্ট, কিছু বড় বড় কোম্পানি একটু ভিন্ন ধরনের সার্ভিস দিবে। যেমন বাটা এবং এফএক্স এবং বে, তিনটাই জুতা সেল করে। যদি কিছু স্লাইটলি ডিফারেন্ট, ওদের কিন্তু বাটা জুতার এফএক্স জুতা সেম কিন্তু না, জুতাই কিন্তু ডিফারেন্ট আছে না? ডিফারেন্ট স্যার। ডিফারেন্ট আছে। সেলর এবং ইয়েলো ওরা দুজনে ড্রেস সেল করে, কিন্তু একদম একই ড্রেস চেঞ্জ করে, কিন্তু স্লাইটলি ডিফারেন্ট ডিজাইনের, ডিফারেন্ট ফেব্রিকের প্রোডাক্ট সেল করে। ডিফারেন্ট ফেব্রিক আর কোয়ালিটি। ফেব্রিকের তোমাদেরকে পরীক্ষা হয়তো বা এই দুটো কম্পেয়ার করতে বলা হতে পারে, এই দুটো মার্কেটের কম্পেয়ার করো। ওকে, জি স্যার। এবার আসো মনোপলি। মনোপলি আমরা অনেক আগ থেকে পড়তেছি, মানে মিড থেকে পড়তেছি। মনোপলি হচ্ছে যে প্রোডাক্টটার প্রডিউসার একজন, ও যে প্রাইসে দিবে, যতটুকু দিবে তুমি অতটুকু নিতে বাধ্য। এটা হচ্ছে তো মনোপলি। স্যার, সিন্ডিকেটও এক প্রকার মনোপলি হয়ে যায় না? সিন্ডিকেট করে মনোপলি করতে হয়। সিন্ডিকেট তো একটা সিন্ডিকেট, সিন্ডিকেট তো জোট, সিন্ডিকেটকে বলা জোট, ঠিক আছে? জি সিন্ডিকেট স্যার। করে মনোপলি করতে হয় আর কি। আচ্ছা, মেট্রো রেল তোমাকে যত টাকা ভাড়া দিবে তুমি অত টাকা নিবা, দিতে হবে। বলবে যে আমি 8টা থেকে 10টা চলবো, 8টা থেকে 10টা মধ্যে তোমাকে চলতে হবে। তুমি বলতে পারবে না যে আমি 11টা বাজে যাবো, আমার জন্য 11টা বাজে মেট্রো রেল দেন। দিবে? দিবে না স্যার। দিবে না। ওয়াসা বলবে যে আমি আপনার এলাকায় 2 দিন পানি দিব, দুদিনে তোমাকে পানি কনজিউম করতে হবে, তোমাকে জমাইতে হবে পানি। 2 দিনে পরে যদি বলতে না আমার আজকে পানি শেষ, আপনি আমাকে আজকে পানি দেন, দিবেও? নো স্যার। দিবে না, কারণ এটা মনোপলি, এরা মনোপলি। বিদ্যুৎ সেম, ওরা মনোপলি। এরপর আসো তোমরা মনোপলির এখন অসুবিধাটা কি? মনোপলি হচ্ছে এক ধরনের একটা হচ্ছে মানে মানে ক্যান্সার। ক্যান্সার কেন বলছি? ধরো যদি আজকে আমাদের বিদ্যুৎটা প্রাইভেটাইজেশন থাকতো, প্রাইভেট কোম্পানির বিদ্যুৎ, যারা দেখা যাচ্ছে টেলিটক, এয়ারটেল, বাংলাদেশের মধ্যে 3-4টা কোম্পানি থাকতো যারা বিদ্যুৎ উৎপাদন করতো, উৎপাদন করে মানুষের কাছে বিক্রি করতো। তো সবাই চাচ্ছে তার প্রোডাক্টটা বেশি সেল হোক। তাহলে একটা প্রোডাক্ট থেকে বেশি সেল হওয়ার জন্য দাম কমাতে হয় না? দাম কমাতে হয়।
দাম কমাতে হয়, দাম কমালে কার সুবিধা হয়? কনজিউমারের। কনজিউমারের সুবিধা হয়। তার মানে কম্পিটিশন থাকলে, প্রোডাকশনে কনজিউমার কম্পিটিশন থাকলে কি, যারা কনজিউম করে তাদের কি হয়, সুবিধা হয়। ইয়েস স্যার। এবার আসো তোমাদের ডুওপলি। ডুওপলি মানে দুটা কোম্পানি পুরো একই সার্ভিসটা পুরো মার্কেটে দিচ্ছে, দুটোই কোম্পানি। যেমন যদি বাংলাদেশে বলি, বাংলাদেশের এমএফএস মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যে অ্যাপ গুলো আছে, তার মধ্যে দুটো অ্যাপ আছে সবচেয়ে ডমিনেটেড, একটা হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে কি, নগদ। এবং রাইড শেয়ারিং এর মধ্যে কারা আছে? পাঠাও বা উবার, তাই না? তারা পুরো মার্কেটটা, দুইজন মিলে পুরো মার্কেটটা ডমিনেট করতেছে। বুঝে গেছে? জি স্যার। তাহলে মার্কেটের নাম্বার অফ সেলার কিভাবে এক করতেছে, এটার উপর মার্কেটকে আমরা চার ভাগে ভাগ করি। ডুপলি আর প্রথম যেটা পড়ছে একদম প্রথমে যে রবি এয়ারটেল, এই দুইটার মধ্যে তাহলে মেইন ইয়াটা কোথায়? ডিফারেন্স কোথায়? এখানে দেখো, এখানে মানে বড় বড় কয়েকটা ফার্ম আছে, লার্জ পিউ ফার্ম। এখানে আমরা পাঁচটা বলছি, সাতটা হইতে পারে, আটটা হইতে পারে, কিন্তু ডুওপলির মধ্যে মানে শুধু দুজনই থাকবে, শুধু দুইজন। আচ্ছা আচ্ছা। বুঝতে স্যার পারছো? ওদের কথা স্যার আমরা ম্যানিপুলেট করতে পারতেছি না, যেমন মিকাশের ক্যাশ চার্জ যত দিতে হচ্ছে না, আমরা। করতে পারবে না, কারণ হয়তো তুমি ওকে নিবে, নাহলে ওকে নিবে। ওরা জানে 50% যদি এদিকে যায়, 50% এদিকে আসবে, এটা ওরা জানে। আচ্ছা আচ্ছা। এখন যদি তোমাকে যদি আমি প্রশ্ন করি, গুগল এটা কোন ধরনের প্রতিষ্ঠান? গুগল সার্ভিস যে আমরা পাই, গুগল ক্রোমের যে সার্ভিসটা পাই, স্যার ওটা ওই যে অটোপলি বলছেন না প্রথম একটা? গুগল মানে গুগলে যে সার্চ করি না আমরা, গুগল সার্চ, এটা কোন ধরনের বিজনেস স্ট্রাকচার? স্যার এটা ফার্স্ট, যেটা ওই কি অলিগোপলি। জি স্যার। গুগল কি এই যে সার্চ ইঞ্জিন সেবাটাকে অন্য কোন 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 কোম্পানি দেয়? ইয়াহু, সার্চ ইঞ্জিন কে কি দেয়? ইয়াহু সার্চ দেয়, আর কে দেয়? গুগল। তাহলে দুটা হয়েছে, আর আছে? না স্যার। তাহলে এটা কোন ধরনের মার্কেট? ডিওপলি। এটা হচ্ছে ডুওপলি। এটা কোন ধরনের মার্কেট? ডিওপলি। ডুওপলি। এবার যদি ওপেন এআই, ওপেন এআই এটা কোন ধরনের মার্কেট? ডুওপলি হবে স্যার। ডুওপলি হবে স্যার, তাহলে তো ওখানে অনেকগুলো আছে স্যার। এআই সার্ভিসটা দেয়, যদি আমরা বলি এআই, এআইটা কোন ধরনের সার্ভিস, কোন ধরনের বিজনেস? স্যার মানে এআই সার্ভিস তো স্যার অনেকগুলাই দেয়, মানে ওপেন এআই। অনেকগুলো কোম্পানি দেয়, ওপেন এআই দেয়, তোমার এই যে পারপ্লেক্সিটি দেয়, ক্লাউড দেয়। এখন দেখবা যে এদের মধ্যে একটা দামের হেরফের আছে না? জি স্যার। কার দাম বেশি, কার দাম কম। কেন কম? কারণ ওরা কম দাম দিয়ে মার্কেট দখল করতে চায়। জি স্যার। বুঝতেছো? বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের এখানে যে কোনো দুটো মার্কেটে কম্পেয়ার করতে হতে পারে, মার্কেট টাইপ জানতে চাইতে পারে, মার্কেট কি এটা জানতে হতে পারে, মার্কেট কেন প্রয়োজন এটা জানতে হতে পারে। এই ধরনের প্রশ্নগুলো নিয়ে প্রিপারেশন নিবে তোমরা, ঠিক আছে? স্যার ওপেন এআই তাহলে কোন ক্যাটাগরিতে পড়বে? কোনটা? ওপেন এআই এআই মার্কেট গুলা? ওপেন এ তো এআই এর একটা কোম্পানি, তো ওপেন এর সাথে কে কে আছে? তোমার এখানে তোমার ইলন মাস্কের একটা আছে না, ঘরক আছে না, জি স্যার, গড় আছে। ক্লাউড আছে, তিনটা হয়ে গেল। তারপর চায়না একটা আছে না, চাইনিজ একটা আছে না, ডিপসিক। ডিপসিক আছে, পাঁচ চারটা হইলো। আর আমরা নাম জানি না, আর দুই তিনটা থাকতে পারে। তার মানে এটা জেমিনি আছে, গুগলের জেমিনি আছে। তাহলে এখানে একটা পারফেক্ট কম্পিটিশন। জি স্যার। ঠিক আছে, ওকে আসো। এবার আসো, আমাদের সেকেন্ড যে এটা ছিল, এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট যেটা ছিল, এটা নিয়ে আমরা ডিতে আর কোনো রিভিউ করবো না। ডি কোনো কিছু জানা আছে? আর ডিতে কারো কোনো কিছু জানা আছে এই মার্কেট নিয়ে? না স্যার। ওকে, জানা না থাকলে ভালো। এবার আসো আমরা ডি এর, আমরা মার্কেটের পরে আমরা পড়ছিলাম কস্ট অ্যানালাইসিস।
আচ্ছা, কস্ট, আমরা কস্ট বলতে কি বুঝি? সাধারণত কস্ট বলতে কি বুঝি? কস্ট বলতে ধরো তুমি কোনো কিছু একটা চাচ্ছ, ওটার জন্য তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে তোমার কস্ট। যেমন তুমি যদি 4 আউট অফ 4 রেজাল্ট করতে চাও, তোমাকে পরিশ্রম করতে হবে। তাহলে তোমার 4 আউট অফ 4 রেজাল্টের কস্ট কি? তোমার পরিশ্রম। ওকে, ইয়েস স্যার। যেমন তুমি যদি একটা 10 টাকার কলম কিনতে চাও, কলমটা তুমি কিনতে চাইলে তোমাকে 10 টাকা তোমার প্রোডাক্টে দিতে হবে। তার মানে কলমটার কস্ট কত? 10 টাকা। ওকে ইয়েস স্যার। ওকে, সো কস্ট, তুমি যদি ধরো কস্ট ফাংশন যদি দেখতে চাও, কস্ট ডিপেন্ড করে নাম্বার অফ কোয়ান্টিটির উপরে। তুমি ধরো এটাকে তুমি নাম্বার অফ, কিউটাকে তুমি নাম্বার অফ পেন ধরো। তুমি একটা যদি কলম কিনতে যাও তাহলে তোমার খরচ কত হবে? যদি কলমের দাম 10 টাকা হয়, 10 টাকা হবে স্যার। 10 টাকা। এবার যদি তুমি যদি দুটো কলম কিনতে চাও তাহলে কত হবে? 20 টাকা। 20 টাকা। তাহলে কস্ট ডিপেন্ড করে কার উপরে? কোয়ান্টিটির উপরে। কোয়ান্টিটির উপরে। তুমি একটা গার্মেন্টস এর প্রোডিউসার, তোমার একটা শার্ট উৎপাদন করতে খরচ হয় 20 টাকা বা 50 টাকা। তাহলে যদি তুমি যদি 10টা যদি শার্ট উৎপাদন করো তাহলে কত খরচ হবে? 10 টাকা করে 200 টাকা। 50 টাকা করে 50টা শার্ট যদি উৎপাদন করো তাহলে 2500 টাকা। 2500 টাকা। যদি 100টা শার্ট উৎপাদন করো তাহলে 5000 টাকা। 5000 টাকা। তার মানে তোমার কস্টটা কিসের উপর ডিপেন্ড করবে? কোয়ান্টিটির উপর। কোয়ান্টিটির উপরে। এই যে এটাকে বলা হয় কস্ট ফাংশন। কস্ট ডিপেন্ড অন নাম্বার অফ কোয়ান্টিটি। ঠিক আছে, যত তুমি বেশি উৎপাদন করবে তত তোমার কস্ট বাড়বে, যত কম উৎপাদন করবে তত তোমার কস্ট কমবে। বুঝে গেছে? এবার আসো, তোমার কস্ট অনেক ধরনের হয়ে থাকতে পারে। প্রথম যে কস্ট সম্পর্কে আমরা শিখবো সেটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট মানে কি? যেটা ভ্যারি করে। ঠিক আছে, ধরো তুমি আইএসসি ক্যাফেটেরিয়া ধরো প্রতিদিন 500 জন স্টুডেন্টের জন্য খাবার বানায়, তাহলে 500 জন স্টুডেন্ট একটা নির্দিষ্ট পরিমাণ চাল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, পেঁয়াজ লাগবে, মুরগির মাংস লাগবে, রাইট? এখন সে যদি Right. মনে করে যে না, আমি 500 জনের জন্য উৎপাদন, 500 জনকে সার্ভ করব না, আমি 200 স্টুডেন্টকে সার্ভ করব, তাহলে ওর কি 500 জনের জন্য যে পরিমাণ রাইস লাগতো এখন সেই পরিমাণ লাগবে? নো স্যার। লাগবে না। তার এখন পেঁয়াজের পরিমাণ কম লাগবে, তেলের পরিমাণ কম লাগবে, মাংসের পরিমাণ কম লাগবে। তার মানে তোমার উদ্দেশ্যের উপরে এই কস্টটা ভ্যারাই করতেছে। তোমার যদি ধরো আইএসএ যদি বলে যে আমি আমার অনেকগুলো স্টুডেন্ট মানে আইএস মধ্যে দয়া মায়া জাগবে, সে বললো যে আমার অনেকগুলো স্টুডেন্ট দাঁড়ায় দাঁড়ায় যায়, আমি এখন আগে 2 বেলা স্টুডেন্টের জন্য 2 টাইম স্টুডেন্টের জন্য বাঁচি, এখন 3 টাইম দিব। ঠিক আছে, তাহলে আইএস এর ফুয়েল কস্ট বাড়বে না কমবে? বাড়বে স্যার। বাড়বে। এবার যদি এখন আইএসসি চিন্তা করে যে না, আমি সকালে বিকালে ছেলেদের জন্য একবার বাস দিব, সকালে মেয়েদের জন্য একবার বাস দিব, তাহলে ওর কস্ট বাড়বে না কমবে? বাড়বে। এরপরে দেখো, তুমি যদি তোমাদের ল্যাব আছে না, জি স্যার। তোমরা যদি প্রতিদিন ল্যাবে যাও, প্রতিদিন কম্পিউটার ইউজ করো, আইএসসি ইলেকট্রিসিটি কস্ট বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। যদি তোমরা না যায় একেবারে পুরো সেমিস্টার তুমি একবারও গেলে না, তখন কি হবে? আইসির লাভ হবে। আইএসসি লাভ হবে। দেখো, যে কস্ট গুলো উঠানামা করে ব্যবহারের উপরে, এই ধরনের কস্ট গুলোকে আমরা বলি ভ্যারিয়েবল কস্ট। ঠিক আছে? জি স্যার। ওকে, একটা একটা গার্মেন্টস মালিক যদি বেশি উৎপাদন করে তার ম্যাটেরিয়াল কস্ট বেশি হবে, কম উৎপাদন করে তার ম্যাটেরিয়াল কস্ট কম হবে। ওকে, ওকে স্যার। এবার আসো, তুমি ধরো আইএসসি এর কম্পিউটার ল্যাবে তুমি যাচ্ছ না, বাট আইএস তোমাদের জন্য একটা কম্পিউটার কিনে রাখছে। তুমি ইউজ করো আর না করো, তার ওই যে কস্ট, তার যে কস্টটা আছে সেটা কি হয়ে গেছে না অলরেডি? হয়ে গেছে স্যার। এটাকে বলি আমরা, যে কস্ট গুলো ব্যবহারের উপরে ডিপেন্ড করে না, এই ধরনের কস্টকে আমরা বলি ফিক্সড কস্ট। মানে এটা ব্যবহারের উপরে কোনো কি করবে না, নির্ভর করবে না। ধরো আইএসসি প্রতিদিন স্টুডেন্টকে 5 জন স্টুডেন্ট খাবার, 10 জন স্টুডেন্ট খাবার, তার যে ক্যাফেটেরিয়া বানানোর জন্য, ক্যাফেটেরিয়া বিল্ডিং বানানোর জন্য যে কস্ট, এটা হয়ে গেছে না? ইয়েস স্যার। ওকে, সিমিলারলি ধরো একজন টিচার 5 জন স্টুডেন্টকে পড়াক, 10 জন স্টুডেন্টকে পড়াক, তার স্যালারি আইএসসির জন্য ফিক্সড কস্ট না? জি স্যার। ওকে,
এখন ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট মধ্যে ডিফারেন্স করতে পারবা? পারবো স্যার। বলো তো দেখি। স্যার ওই যেমন এই ইজিলি যদি বলি স্যার, ওই বলো। এই বাস চালক স্যার, বাস চালক যদি একজন হেল্পার রাখে, তাকে তো তাদের প্রতিদিন ডেইলি যে টাকাটা ওকে দিয়ে দিতে হবে। এখন হুম। সে প্যাসেঞ্জার বেশি পাক আর না পাক, এক্স্যাক্টলি, তাহলে তার মানে হেল্পারের কস্ট ফিক্স কস্ট। কস্ট। আর ড্রাইভারের যে ইনকামটা ওটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। যেদিন কাস্টমার বেশি পাবে ওদিন বেশি ইনকাম হবে, আর যেদিন কম পাবে সেদিন কম ইনকাম হবে। তারপর দোকানের ক্ষেত্রেও সেম, দোকানে তো সব, মার্কেটের ক্ষেত্রে দোকানের লাইট তো সবকিছুই জ্বলতেছে, তো বিদ্যুৎ বিল তো উঠবেই, সেটা তাহলে ফিক্স কস্ট, বিদ্যুৎ বিলটা আর কি। আর যেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, কাস্টমার বেশি হলে দোকানদারের ইনকাম বেশি হবে, আর না কম হলে কম হবে, সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তুমি আরেকটা এইভাবে চিন্তা করতে পারো, ধরো আইএসএ বাস কিনে ফেলছে, তার জন্য ফিক্স কস্ট। সে চালালে তার ফুয়েল কস্ট বেশি হবে, কম চালালে ফুয়েল কস্ট কম হবে, এটা তার ভেরিয়েবল কস্ট। ইয়েস স্যার। বুঝে গেছে? ওকে, জি স্যার। এবার আসলে আমাদের টোটাল কস্ট। টোটাল কস্ট ইজ ইকুয়াল টু টোটাল ফিক্স কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট। আইএসএ এর কাছে অনেকগুলো ফিক্স কস্ট আছে না? বিল্ডিং বানানো, র মেটেরিয়ালস কিনা, এটা সেটা অনেকগুলো ফিক্স কস্ট আছে না? আচ্ছা স্যার। সবগুলো যোগ করে যখন আমরা একটা কস্ট পাবো, এটাকে আমরা বলবো যে টোটাল ফিক্স কস্ট। আর আইএসএর অনেকগুলো ভ্যারিয়েবল কস্ট আছে না? সবগুলো যোগ করে আমরা পাবো টোটাল ভ্যারিয়েবল কস্ট। টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভ্যারিয়েবল কস্ট যোগ করার পর আমরা টোটাল কস্ট পাবো। বুঝা গেছে? বুঝছি স্যার। আচ্ছা, এখন আমি একটা ম্যাথ দিচ্ছি তোমাদেরকে, দেখে কতটুকু বুঝছো। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই ম্যাথ, এই ধরনের ম্যাথ। দেখা যাচ্ছে? না স্যার, এখন আসছে নাই। সবাই খেয়াল করো, এখন দেখতে পাচ্ছ? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে ধরো কোন একটা প্রোডাক্টের প্রাইস, কোয়ান্টিটি দেওয়া আছে, এখানে ফিক্স কস্ট দেওয়া আছে, এখানে ভেরিয়েবল কস্ট দেওয়া আছে। তাহলে আমি চাচ্ছি এখন টোটাল কস্ট বের করতে, তাহলে কিভাবে বের করব? ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট দুইটা তাহলে প্লাস। কত হবে এখানে? কত হবে তাহলে এখানে? $240। $240। পরেরটা কত হবে তাহলে? $170। $170। এটা আমি কি পাইছি? টোটাল কস্ট। টোটাল কস্ট। এখন আমি যদি তোরা আরেকটা কাজ করতে চাই, আরেকটা অ্যানালাইসিস করতে যাচ্ছি, ধরো বললাম যে এভারেজ টোটাল কস্ট, এভারেজ এটিসি, এভারেজ টোটাল কস্টের এভারেজ ফিগার কি করতে হবে? 240 ডিভাইডেড বাই 20 কোয়ান্টিটি কত হয়?
তোর কত আসছে তারা বলো তো? 240 divided by 20. হ্যাঁ 40 divided by 20. কত আসছে বলো? 12 আসবে। 12। এর পরটা করো। 270 270 divided by 35. 7.714. কত আসতেছে? 7.714. ধরো 7, আমরা 7 দিলাম, ঠিক আছে। এখন যদি আমি তোমাকে আরেকটা কাজ করতে বলি, আমি যদি বলি এবার এভারেজ ভেরিয়েবল বেস কস্ট বের করো, পারবা? জি স্যার পারবো। করো তো। এভারেজ ভেরিয়েবল কস্ট যদি বলে তাহলে 40 ডিভাইডেড ভেরিয়েবল কস্ট ছিল 40 divided by 18. 2.22. 2.22. 2.22। এবার তুমি এভারেজ ফিক্স কস্ট বের করতে পারবা? জি স্যার। কত হবে? 200 divided by 18. কত আসতেছে? 11.11. তুমি কত দিয়ে ভাগ করতেছো? এই এভারেজ ফিক্স কস্টের ক্ষেত্রে 200 ডিভাইডেড বাই দিয়ে 20 দিয়ে। হ্যাঁ, কত আসতেছে? 10 আসে কথা, 10 আসে কথা না এটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 10 আসবে এটা। আচ্ছা, তাহলে আমরা যে আমাদের দেওয়া ছিল ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, আমরা বের করছি টোটাল কস্টকে এভারেজ করছি। আমাদেরকে এভারেজ কস্ট দেওয়া ছিল, এভারেজ কস্ট এই ভেরিয়েবল কস্ট দেওয়া ছিল, সেখান থেকে আমরা এভারেজ ভেরিয়েবল কস্ট বের করছি। আবার আমরা কি করছি, আমাদেরকে ফিক্সড কস্ট দেওয়া ছিল, ওখান থেকে এভারেজ ফিক্সড কস্ট বের করছি। আচ্ছা, তিনটা আমরা বের করতে পারছি। এখন যদি আমি বলি মার্জিনাল কস্ট বের করতে, তাহলে মার্জিনাল কস্টের ডেফিনিশন কি আগে আমাকে এটা বলো। মার্জিনাল কস্ট মানে স্যার লাভ কত হয়েছে এটা? না, মার্জিনাল কস্ট হচ্ছে তোমার আগে কোয়ান্টিটি কত ছিল, 20, জি স্যার। 20 থেকে পরে কোয়ান্টিটি কত হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার খরচ কত বাড়ছে ওইটা না স্যার? ধরো আমরা নতুন করে কত ইউনিট এক্সট্রা উৎপাদন করছি আগের তুলনায়? 15 ইউনিট। 15 ইউনিট। খরচ কত বাড়ছে আমার? টোটাল কস্ট কত চেঞ্জ আসছে? 30। 30। এবার 15 কে 30 দ্বারা ভাগ দাও তো কত আসতেছে? 15 কে 30 দিয়ে ভাগ দিব স্যার। 15 কে না, তোমার 13 কে 15 দিয়ে ভাগ দিবা। 2 আর কি স্যার? 2। এখন দেখো তোমার এভারেজ কস্ট কমছে কি কমে নাই দেখো। প্রথমটা উৎপাদন করার সময় তোমার এভারেজ কস্ট কত ছিল? 2.2। এখন পরবর্তী যদি তুমি একটা এক্সট্রা উৎপাদন করো, তাহলে খরচ কত করতেছে? 2 খরচ কমছে না বাড়ছে? কমছে। তুমি এর পরেরটা করতে পারবা? এটার জন্য মার্জিনাল কস্ট বের করতে পারবা এই ইউনিটের জন্য, 55 এর জন্য? জি স্যার। করো তো দেখি। 20, তাহলে এটা হবে 20 ডিভাইডেড বাই আগে তোমাকে ফিক্সড কস্ট বের করতে হবে এখানে। টোটাল কস্ট বের করতে, টোটাল কস্ট কত এখানে ওদের? 310। 310। এবার তুমি চেঞ্জ বের করো, প্রোডাকশনে চেঞ্জ কত আসছে? 20। 20। আর তোমার প্রাইসের চেঞ্জ কত আসছে? 40। 40। হ্যাঁ, 40 কে কোয়ান্টিটি দ্বারা ভাগ দাও, 40 কে 20 দ্বারা ভাগ দাও। 2। স্টিল 2। তাহলে মার্জিনাল কস্ট আর কমতেছে না, তাই না? জি স্যার। তো তোমাদেরকে যদি পরীক্ষায় এতটুকু দেওয়া হয় তোমাদেরকে পরীক্ষায়, বাকিটা তোমরা পারবা কিনা? জি স্যার পারবো ইনশাল্লাহ।
হ্যাঁ, পারবো ইনশাল্লাহ স্যার। তোমাদের পরীক্ষা দুরূপ দেওয়া হবে, আর তোমাদেরকে এই চারটা এই পাঁচটা তোমাদের বের করতে হবে, বের করে কমেন্ট করতে হবে তোমাদেরকে। বুঝে গেছে? ইয়েস স্যার। ওকে, কোনো কিছু কঠিন মনে হচ্ছে? নো স্যার, ইজি। আমরা পড়াছিলাম না যে এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট কিভাবে বের করতে হবে, মনে আছে? জি স্যার। এটিসি এ মার্জিনাল কস্ট। দেখো তোমাদের কোনো কিছু আলোচনা করতে হবে কিনা এখন। না স্যার। আচ্ছা, এরপরে তোমাদের এই টপিকটা ইম্পর্টেন্ট, তোমাদের শর্ট টার্ম ছোট প্রশ্ন আসতে পারে, লং রান বা শর্ট রানের মধ্যে মানে কি কস্টটা কি, একটু পড়ো, তোমরা একটু পড়ো ভালো করে, দেখো বুঝো কিনা। Short run means the cost. জি স্যার, বুঝতে পারছি। একটা ফ্যাক্টরিতে স্যার যে লেবারের কস্ট আছে, তারপরে স্যার যদি ওই ফ্যাক্টরিটা যদি ল্যান্ডের যে একটা ভাড়া দিতে হয়, ওগুলো হচ্ছে স্যার শর্ট রান কস্ট। আর যেগুলো পার্মানেন্ট করছে অর্থাৎ মেশিনারিজ যেগুলো কিনছে, তো ওগুলো তো মানে কয়েক বছর, 5 বছর বা 10 ইয়ার্স পরে যে চেঞ্জ করে, অর্থাৎ যেটা স্যার আমাদের দৈনন্দিন খরচ সেটাকে শর্ট রান কস্ট বলে। আর যেটা হচ্ছে যে আমরা লং পিরিয়ড ধরে চেঞ্জ করা লাগে না, কস্ট হয় না, ওইটা হচ্ছে লং রান কস্ট, মানে যেটা 5 বছর বা 10 বছর করে আমরা বা চেঞ্জ করি। এরপরে যেমন মেশিন বা আমাদের বিল্ডিং এর সাইজ যদি বাড়াতে চাই, নতুন বিল্ডিং করতে চাই, সেক্ষেত্রে। ঠিক আছে। আর তুমি র মেটেরিয়ালটা বলছে কেন স্যার এখানে? র মেটেরিয়াল তো স্যার ডেলি, আচ্ছা এখানে বলছে। আচ্ছা, তাহলে স্যার র মেটেরিয়ালের মধ্যে মনে হয় স্যার পার্থক্য আছে না? লং রান কস্টে স্যার কি র মেটেরিয়ালটা আসবে? তুমি তুমি আবার ভালো করে পড়ো, এক্সাম্পল গুলো পড়ো ভালো করে, দেখি তুমি ভালো করে পড়ো। তারপর আমাকে এক্সপ্লেন করো। হ্যাঁ, জি পারছি স্যার। মানে যখন স্যার আমার এই মেশিন, যখন আমি ফ্যাক্টরি যখন স্টার্ট করছি, তখন আমার মেশিন হয়তো বা একটা ছিল, তখন আমার প্রোডাকশন কম ছিল। যখন আমার প্রোডাকশন 4-5 বছর পর আমি আরেকটা মেশিন কিনছি, তখন আমার প্রোডাকশন বাড়ছে। প্রোডাকশন বাড়ার কারণে তখন আমার র মেটেরিয়ালের কস্টও বাড়বে। এটা বুঝেছেন স্যার? আচ্ছা শুনো, এখন তোমাকে আমি একটা সহজ একটা এক্সাম্পল দিই। ধরো আমরা খরচটাই কখন আমি শর্ট টার্ম বলবো, কখন আমি লং টার্ম বলবো, এটাই তো আমাদের এখানে জানার বিষয়। তুমি যখন তুমি শর্ট টার্মে চিন্তা করবে, তুমি একটা বিজনেস স্টার্ট করলে আজ থেকে 3 মাসের মধ্যে 3 মাসের খরচ চিন্তা করলে, এখন তুমি আজ থেকে 3 মাসে তোমার বিজনেসে যে যাবতীয় খরচ সবগুলো তুমি চেঞ্জ করতে পারবা? না স্যার। সব খরচ তুমি চেঞ্জ করতে পারবা না। যখন সিচুয়েশনটা এমন হবে যে যে কোনো আমি সব খরচ চেঞ্জ করতে পারতেছি বাট একটা খরচ চেঞ্জ করতে পারতেছি না, যেমন ধরো তুমি যে বাসাটা নিছো, বিল্ডিংটা নিছো, এটা 1 বছর ধরে চুক্তি করে ফেলছো, এখন এই সিচুয়েশনটা তোমাদের হচ্ছে শর্ট রান। অন্যদিকে তুমি যদি ধরো চিন্তাটা এইভাবে, তুমি এমন একটা পর্যায়ে আসো যেখানে তুমি সবকিছু চেঞ্জ করে ফেলতেছো পারবা, তুমি চিন্তা করতে সবকিছু চেঞ্জ করে ফেলতে পারবা, সব খরচ তুমি চেঞ্জ করতে পারবে, তুমি নতুন করে লেবার নিতে পারবা, নতুন করে বিল্ডিং বানাতে পারবা, নতুন করে ম্যাটেরিয়াল আনতে পারবা। এই সিচুয়েশনটা হবে লং রান সিচুয়েশন। জি বুঝতে স্যার, পারছো? বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, টোটাল কস্ট, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, কস্ট ফাংশন, শর্ট রান, লং রান, এইসব তোমরা পারবে এখন। মার্জিনাল কস্ট আমি কি বলছিলাম মনে আছে? মার্জিনাল কস্ট আমি কি বলছিলাম? মানে স্যার আমাদের কস্টের মধ্যে, টোটাল কস্টের মধ্যে যে চেঞ্জটা আসতেছে কোয়ান্টিটি বাড়ার কারণে। হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি গুড। কোয়ান্টিটি আমরা যে একটা এক্সট্রা বাড়াচ্ছি প্রথমের তুলনায়, আগের তুলনায়,
ওই কোয়ান্টিটি বাড়ানোর জন্য যে স্পেসিফিক কস্টটা বাড়তেছে, কত করে পার ইউনিটই বাড়তেছে, এটা আমরা দেখি কার মাধ্যমে? মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্টের মাধ্যমে, যে আমার প্রত্যেকটা একটা একটা যে আমি এক্সট্রা উৎপন্ন করতেছি, ওই একটার জন্য আমার কত টাকা দিতে হচ্ছে, কত টাকা খরচ করতে হচ্ছে, এই যে কস্টটা অ্যানালাইসিস করতেছে, এটা বলে মার্জিনাল কস্ট অ্যানালাইসিস। পারবো আমরা? পরীক্ষায় আজকে যেভাবে করালাম, পরীক্ষায় সেম এক্স্যাক্টলি এভাবে চাইতে পারে। তো পরীক্ষা হয়তো তোমাকে শুধু ক্যালকুলেশন চাইবে, তোমরা কিন্তু ক্যালকুলেশনের পাশাপাশি একটু এক্সপ্লেনেশন করবা, কমেন্ট করবা। পারবা? স্যার কমেন্ট বলতে কি ধরনের স্যার? মানে কমেন্ট ধরো তুমি দেখো, তোমাকে পাঁচটা আমি বের করতে বললাম, এরকম ধরো এখানে কয়টা দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা দেওয়া আছে। আটটা দেওয়া আছে না? তোমাকে ধরো আমি Yes. বললাম যে তুমি তোমাকে পাঁচটা দিতে বললাম, পাঁচটা দেখো তুমি এখানে একটা রেজাল্ট পাবা না? ধরো এই রেজাল্টে ধরো 1.9 আসলো। জি স্যার। এখন শুরুটা কত ছিল? শুরুটা 2 ছিল, 2 থেকে 1.9 আসলো। এখন এটা দিয়ে তুমি কি বুঝলা? যে ফার্ম যখন বেশি উৎপাদন করা শুরু করছে, আস্তে আস্তে তার পার ইউনিট প্রোডাকশন কস্ট কমে আসতেছে, জি স্যার। রাইট? জি স্যার। এখন ধরো এটা এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ ফিক্সড কস্ট আমাদের সেম থাকে, যেহেতু এটা ফিক্স, এভারেজে প্রত্যেকটার জন্য ফিক্স থাকবে। বাট দেখবে একটা সময় আসে আসি যখন এটা কমতে থাকবে। দেখি এটার জন্য এভারেজ ফিক্সড কস্ট বের করো তো দেখি কত আসে। কোনটার জন্য স্যার? যে যে ঘরে আমি আসি, আমার এই কার্সর আছে, তাহলে স্যার এভারেজ ফিক্সড কস্ট হ্যাঁ এভারেজ ফিক্সড কস্ট এর জন্য 200 divided by 105. 200 divided by 105. স্যার এটা আসতেছে হচ্ছে আপনার 1.9 1.9। দেখো আগে প্রথমের জন্য এভারেজ কস্ট কত ছিল, ফিক্সড কস্ট কত ছিল? 10 স্যার। 10। এখন সে যখন বেশি বাল্ক অ্যামাউন্টে প্রোডাকশন করছে, তার এভারেজ কস্ট কমে যাচ্ছে না? ইয়েস স্যার। কিন্তু তুমি এখানে দেখবা না এটা আস্তে আস্তে কমে আসতেছে সবগুলোর জন্য? জি স্যার। তো তুমি এটা কমেন্ট করতে পারবে না যে যখন কোন একটা কোম্পানি তার প্রোডাকশন বাড়ায়, তার এভারেজ ফিক্সড কস্ট আস্তে আস্তে কমে যায়? পারা যাবে স্যার। পারবে? জি স্যার পারবেন স্যার। এরকম এরকম দুই একটা কমেন্ট তোমরা করবা আর কি, যাতে সুন্দর হয় অ্যান্সারটা। ওকে স্যার। ওকে, তাহলে তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে আর তো কিছু জানার নাই, তো কস্ট মার্কেট থেকে কিছু জানার নাই, কস্ট থেকে কিছু জানার নাই, তাই না? না আরো কোনো জানার আছে কিনা বলো? তোমাদের কোনো জানার আছে? ডি সেকশনে যারা আছো, তোমাদের কোনো পার্টিকুলার প্রশ্ন আছে কিনা, যে চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে, এরকম কোনো প্রশ্ন আছে কিনা বলো? স্যার এটা কি আমরা সেগমেন্ট কত করতে স্যার? সেগমেন্ট মানে ফাইনালের প্রথম সেগমেন্ট। আচ্ছা স্যার। কারো প্রশ্ন আছে? ডি এর কোনো প্রশ্ন আছে? এ এর কোনো প্রশ্ন আছে কিনা? এর জন্য তো নতুন টপিক, এর জন্য কোনো প্রশ্ন আছে কিনা? এ বি স্যার। সরি বি এর কোনো প্রশ্ন আছে কিনা? কারো প্রশ্ন নাই? বুঝে নাই কেউ? আশিকের কোনো প্রশ্ন নাই? আশিক? না স্যার। বুঝছো? টপিক গুলো বুঝছো? ইয়েস স্যার। স্যার আমি ডিতে। হ্যাঁ ডিতে তো জানি, তুই দুটো জানি। ওকে স্যার স্যার আপনাকে দেখা হয়নি এখন স্যার। ছাই আছে, কি বলতে শুনছো? আচ্ছা আসো। স্যার আমাকে এই একটু সোমবারে কি স্যার বলো। ক্লাসটা কি হবে স্যার? এমনি আমাদের ক্লাস বুঝি নাই। এই সোমবারে স্যার ক্লাসটা হবে নেক্সট উইক এই উইকের? হবে হবে হবে। জি স্যার ইনশাআল্লাহ। ওকে, তো তোমাদের
এইটে যতটুকু পড়ানো হয়েছে এখান থেকে আমরা শেষ, বি এর এইট আজকে অর্ধেক হয়েছে না, লাস্ট সেগমেন্টে বাকি আছে, ঠিক আছে? ডি এর জন্য, বি এর জন্য, সরি ডি এর জন্য, ডি ওরা এখনো এইট শুরু করে নাই। তাহলে আমার বি এর হচ্ছে যে বি এর আজকে সিলেবাস কতটুকু, তোমার ওই যে ফার্স্ট চ্যাপ্টারটা কিছুটা পড়ানো, চতুর্থ চ্যাপ্টারটা কিছুটা পড়ানো হয়েছে, আর এখানে এটা ভালোভাবে পড়ানো হয়েছে এইটটা, রাইট? ইয়েস স্যার। তাহলে আমাকে কেউ একজন নেক্সট ক্লাসে মনে করে দিবা, তাহলে বি এখন লিভ নিতে পারবা, সমস্যা নেই। আমরা কিছুক্ষণ ডি আরো কিছুক্ষণ থাকি, কিছু বল, কে কিছু বলতেছিলা? স্যার বি কি এখন লিভ নিব? বি এখন লিভ নিতে পারে। তোমাদের যে তোমাদের মনে সি আর নাই, যে কোনো একজন দায়িত্ব নিয়ে একটা স্ক্রিনশট গ্রুপে দিয়ে দাও। ওকে স্যার। আশিক, আমরা আরো কিছুক্ষণ কন্টিনিউ করি, ঠিক আছে? আশিক, Yes, sir. ওকে। সো বি লিভ নিতে পারো। তো আশিক, তোমাদের তো তাহলে একটা চ্যাপ্টার রিভিউ হলো, প্রশ্ন কিভাবে আসবে, কি পড়তে হবে, বুঝতে পারছো? Yes, sir. ওকে, তাহলে আমরা আমাদের যে চ্যাপ্টারটা আমরা শুরু করার কথা ছিল সেটা শুরু করি। আমি একটা লিঙ্ক